ও মা রে, জ্বলে গেলাম রে, জ্বলে গেলাম। ইচ্ছে করে আপনি তরকারি ভর্তি কড়াইটা আমার গায়ে ফেলে দিলেন, তাই না মা? আমি আমি ইচ্ছা করে পড়িনি বৌমা, হাতটা ফসকে কেমন করে যেন পড়ে গেল। এক কাজ করো বৌমা, তুমি এখনই ঠান্ডা জলে গিয়ে দুটা ডুব লাগিয়ে আসো। আমি যদি এই অবেলায় চান করতে যাই, ঘরের রান্না বান্না কাজকর্ম কে সামলাবে? একটু পর তো আপনার ছেলেরা এসে যাবে। আজকে রান্না বান্না সব আমি করব মা, তুমি যাও, আমায় ক্ষমা করে দিও বৌমা, আমি ইচ্ছে করে করিনি। আরে কি রে সখী, আজ হঠাৎ এই সকাল সকাল তুই ঘাটের পাড়ে চান করতে আসছিস, কি হয়েছে? আর বলিস না রে, সকাল সকাল রান্না করছিলাম, ঠিক ওই মুহূর্তে খাটার শাশুড়িটা এসে গরম তরকারির কড়াইটা একবারে গায়ে ফেলে দিল। গাটা যেন ঝলসে গেছে, এই ঠান্ডা জলেও শান্তি মিলছে না রে। এরম করে একা একা এই সংসারটার পিছনে আর কত খাটবি বলতো? এত সুন্দরী একটা মেয়ে ছিলি তুই, খাটতে খাটতে কেমন চামচিকের মতো হয়ে গেছিস। এখন একটা নতুন বউ ঘরে নিয়ে আসুক, তুই একটু বিশ্রাম কর। এভাবে আর কত বলতো? তুই কি ঝি নাকি? তোরও তো একটা জীবন আছে। তুই ঠিকই বলেছিস রে, আমার পক্ষে আর খাটা সম্ভব না। আজই গিয়ে বাড়িতে বলবো দেবরকে বিয়ে করে নতুন বউ আনতে। ও মা, এ কি? আমি সেই কখন চান করতে গেলাম, চলেও এলাম, এখনো আপনার রান্না বান্না শেষ হলো না মা? এই তো বৌমা, বয়স হয়েছে বুঝই তো, বাটা ঘষা করে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। রোজকার এসব আর ভালো লাগে না। সংসারের কাজ থেকে আমি কোথাও চলে গেলেই কাজকর্ম সব পড়ে থাকে। এবার আপনার ছোট ছেলেকে বিয়ে করে ঘরে একটা নতুন বউ আনান, আমার পক্ষে একা সম্ভব না। হ্যাঁ বড় বউ, আমিও এটা ভেবেছি, তুমি একা আর কত সামলাবে, আর আমারও তো বয়স হয়েছে, শরীর দেয় না। পঞ্চায়েত বাবু, আপনি উত্তরপাড়ের জঙ্গলের শুকনো কাঠ চেয়েছিলেন, এই যে আপনার প্রয়োজন মতো কাঠ এনে দিয়েছি। আজকে দয়া করে দামটা একটু বেশি দেবেন, আমাদের জন্য দামটা আপনি সবসময় কমিয়ে দেন। তোমাদের কাঠের মান তো এমনিতেই ভালো থাকে না, সেই তুলনায় আমি তোমাদের অনেক বেশি দামই দিই, এর চেয়ে বেশি দাম দেওয়া সম্ভব না। আপনি কি বলছেন পঞ্চায়েত বাবু? আমাদের কাঠের মান সবচেয়ে ভালো, আমরা এই গ্রামের সবচেয়ে গহীন জঙ্গলে গিয়ে সকাল থেকে শুকনো কাঠ সংগ্রহ করি, এত কম দামে আমাদের পোষায় না। না পোষালে তাহলে বাপু অন্য কোথাও দেখতে পারো, কে নেবে তোমাদের কাজ আমিও দেখব। যাও যাও যাও, সময় নেই আমার। আরে সুজয়, তুই থাম, শান্ত হও ভাই, আমাদের পঞ্চায়েত বাবুর কাছেই বিক্রি করতে হবে। ঠিক আছে পঞ্চায়েত বাবু, আপনি যে দাম দিবেন ওই দামেই নেব। সকাল থেকে এত পরিশ্রম করে দুই ভাই মিলে কাঠ জোগাড় করি, দিন শেষে অর্ধেক দামও মেলে না, তারপরও তুমি ওর কাছেই কেন বিক্রি করো দাদা? অন্য কারো কাছেও তো আমরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি। ভাই সুজয়, ওই পঞ্চায়েত কতটা বদমাশ সেটা তুই ভাবতেও পারবি না, ওকে ছাড়া আমরা আমাদের কাঠ এই গ্রামের কারো কাছেই বিক্রি করতে পারবো না। যদি কেউ আমাদের থেকে কাঠ নেয় তার 12টা বাজিয়ে দিব ওই পঞ্চায়েত। গরিবের জ্বালা, তাই বলি আমরা এভাবে অত্যাচার সহ্য করে যাব বর্দা? এ কি করে সম্ভব? সহ্য করা ছাড়া কোনো উপায় নেই রে ভাই, আমরা গরিব, গরিবরা সবসময় অত্যাচারিত। কি গো মা, তোমার বৌমাকে দেখছি না যে, সে কোথায়? বৌমার শরীরটা বেশি একটা ভালো না রে খোকা, ঘরে বিশ্রাম করছে। বেচারি একা একা ঘরের কাজ করে আর উঠতে পারছে না। আমিও বুড়ি মানুষ, বেশি একটা সাহায্য করতে পারি না। এইবার সময় হয়েছে, সুজয়কে একটা বিয়ে দিতেই হবে। নতুন বউ এলে বড় বৌমার উপর চাপটা একটু কমবে। আমি বুঝতে পেরেছি মা, নিশ্চয়ই আজকেও বৌদি তোমার সাথে কাজকর্ম নিয়ে অনেক চেঁচামেচি করেছে, তাই না? এই অভাবের সংসারে বিয়ে সাথে কি করে সম্ভব মা? এ হয় না। আরে বড় বৌমাকে দোষ দিচ্ছিস কেন? বেচারি একা একা আর কত সামলাবে? আমিও তো বুড়ি হয়েছি, তাকে ঠিকমতো সাহায্যও করতে পারি না। দেখ খোকা, এভাবে আর হয় না, একটা বিয়ে করে নিয়ে আয়। গরিবের ঘরে নতুন বউ আসে না নাকি?
তোমার কথা শতভাগ সঠিক মা। ছোট ভাইয়ের বিয়ের বয়সও হয়ে গেছে, কিন্তু আমাদের সংসারে যে পরিমাণ অভাব, আরেকজন সদস্য বেড়ে গেলে আমরা কি করে সব। অভাব অনটন যাই থাকুক, মিলেমিশে থাকার ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব হয়। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার বান্ধবীর মেয়ের সাথে ছোটনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এরপর কেটে যায় প্রায় 1 সপ্তাহ। এর মাঝেই সুজনের সাথে কমলিকার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। মা কমলিকা, আজ থেকে আমাদের বাড়িটাকে তোমার নিজের বাড়ি মনে করবে। আমাদের অত টাকা পয়সা নেই, কিন্তু বাড়িতে সুখ আছে ভীষণ। নিশ্চয়ই মা, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের সংসারটা সুখে ভরিয়ে দিতে পারি, বড় দিদির সাথে মিলেমিশে থাকতে পারি, এটাই চাই। হয়েছে হয়েছে, নতুন নতুন আসলে অত মিষ্টি মধুর কথা সবাই বলে, সময় পেরোলে দেখা যাবে কেমন সুখের সংসার গড়ো। এই সংসারে আমি একা থাকলে একটু চিন্তা করতাম, তোমার মতো বড় দিদি আছে, আমার আর চিন্তা কিসের, সব তুমি দেখিয়ে দেবে। ভাই, তুই তো জানিস তোর ভাইয়ের হাতের অবস্থা কি, তাই তোর বিয়েতে বেশি কিছু দিতে পারলাম না। এই ছোট্ট শাড়ি আর কিছু গহনা উপহার, এটা রাখিস। আরে বর্দা, এসবের কি দরকার ছিল? এমনিতেই আমার বিয়েতে কত টাকা খরচ পড়ে গেছে, এসবের তো কোনো প্রয়োজন ছিল না দাদা। হ্যাঁ বড়দা, আপনি শুধু আমাদের মন খুলে আশীর্বাদ করুন, এর চেয়ে বেশি আর কিছুই চাই না আমাদের। আমার একটা মাত্র আদরের ছোট ভাই, যতই সমস্যা থাকুক না কেন, একমাত্র ভাইয়ের একমাত্র বউকে কিছু না দিলে কি হয়? কমলিকা, তুমি অনেক সুখী হও। এভাবে আশীর্বাদ করবেন দাদা, আমি যেন দিদির সাথে মিলেমিশে সুখের একটা সংসার গড়তে পারি। আমি দেখলাম তুমি সুরেশের বউকে শাড়ি আর গহনা উপহার দিয়েছো। হ্যাঁ গো, একটা মাত্র ছোট ভাই আমার, তার বিয়েতে কিছু না দিলে কি হয়, কেমন দেখায় না? আমি সেই কবে থেকে একটু শাড়ি একটু গহনা চাইছি, সবসময় অভাব অভাব বলে কিছুই দাও না। এই সংসারে আজই বোন কত কি করে গেলাম, কিছুই পেলাম না। আরে বউ, আসতে বলো, এসব কি বলছো? নতুন বউ এসব শুনতে পেলে কি বলবে? তোমার কোনো আশা কোনোদিন অপূর্ণ রেখেছি আমি? শোনো, আজকে থেকে ঘরের সমস্ত কাজ বাজ তুমি করবে। এতদিন আমি অনেক কাজ করেছি, এবার আমি একটু বিশ্রামে যাব। রান্না বান্না, ঘর ঝাড়ু পরিষ্কার সব তোমার করতে হবে, বুঝেছো? নিশ্চয়ই দিদি, ঘরের সব কাজ আমি করব, তুমি বিশ্রাম করবে। এবার বলো তো দিদি, আজ দুপুরে কি রান্না করতে হবে আমায়? আজকে দুপুরে ওই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা করো তো, অনেক দিন খাই না। শোনো, তার আগে জুটা কিছু থালা বাসন আছে, আর ঘাটের পাড় থেকে জল ভরে আনতে হবে, সেগুলো করে এসো। ঠিক আছে দিদি, আমি জল ভরে এনে এরপর দুপুরের রান্নাটা চাপিয়ে দিচ্ছি। এই মেয়ে দাঁড়াও, তুমি সুরেশের নতুন বিয়ে করা বউটা না? হ্যাঁ হ্যাঁ গো, আমি হলাম ওনার সদ্য বিবাহিতা স্ত্রী। তা আপনারা কারা গো, চিনতে পারলাম না যে। আমরা হলাম তোমাদের পাড়া প্রতিবেশী। তা কেমন আছো? তোমার ওই দজ্জাল যাকে নিয়ে সংসার করতে পারছো তো? ও কিন্তু সুবিধার নয়। কে বললো আপনাদের? দিদি অনেক ভালো মনের মানুষ, দিদি থাকাতেই তো আমার সংসার করতে ভীষণ সাহায্য হচ্ছে। দিদি আমার বোনের মতো আমায় ভালোবাসে, বুঝেছেন? আমি যাই তবে। আরে আরে, আলাপ তো মাত্র শুরু হলো, এখনই কোথায় যাচ্ছ নতুন বউ? শুনো, তুমি তো নতুন এসেছো, তাই তোমার দজ্জাল যাকে এখনো চিনতে পারছো না। ও কিন্তু মস্ত বড় শয়তানি, তোমার শাশুড়ির উপর যে অত্যাচার করতো, সময় থাকতে থাকতে এখনই স্বামীকে বলে হাড়ি আলাদা করে ফেলো, ওর সাথে একসাথে থেকো না। এসব আপনারা কি বলছেন দিদি? আমি নতুন আসতে না আসতেই আপনারা আমাকে হাড়ি আলাদা করে ফেলার পরামর্শ দিচ্ছেন? আমি যতদিন বেঁচে আছি কোনো দিন আমি আমার শাশুড়ি আর জার থেকে আলাদা হব না। আমি ওদের সাথেই মিলেমিশে সুখে সংসার করব। আমার অত সময় নেই কুটকাচালি করার, আমি যাচ্ছি। এরপর কমলিকা সেখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসে। বাড়ি এসে দুপুরের জন্য রান্নাবান্না করতে থাকে। আজ এই বাড়িতে আমি প্রথম এতগুলো রান্না করলাম, তোমরা খেয়ে জানিও কেমন হয়েছে। খুব ভয় করছে। না 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 বৌমা, ভয়ের কিছু নেই, ভীষণ স্বাদের খাবার খেলাম এতদিন পর। সময় হলে তুমি আরো ভালো রান্না শিখে যাবে। বাহ বাহ বাহ,
এত বছর যে আমি এত কষ্ট করে আপনাদের পিণ্ডি শুদ্ধ ভরে ভরে খাওয়ালাম, আমার তো কোনোদিন এরকম সুনাম করেননি মা। আজ হঠাৎ এত সুনাম করছেন ছোটর? আজকে এই বাড়িতে প্রথম ছোট বৌমা রান্না করেছি, তার রান্নার এইটুকু সুনাম করলাম, এতেও তোমার মন্দ লাগলো? সব কিছুতে তোমার এত হিংসে বনাম কেন বড় বৌমা? হিংসে বন্ধ করো, বুঝেছ? কি কি বললেন আপনি? আমায় হিংসুটে বললেন? ও, এখন ছোট বউ আসতে না আসতে ও ভালো হয়ে গেছে আর আমি হয়ে গেছি হিংসুটে বড় বউ। আচ্ছা ঠিক আছে, আপনার ছোট বউয়ের রান্না আপনি খান, আমি চললাম, খাবো না। ও দিদি, তুমি খাবার সামনে রেখে কান্না করো না, মায়ের কথায় ভুল বুঝো না। আচ্ছা, মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি, তুমি কান্না বন্ধ করো, খাও দিদি। এমনিতে ও একটু ছেলে মানুষই করে, কিন্তু ওর মনটা একেবারেই সরল সোজা। তুমি কিছু মনে করো না কমলিকা বোন। না দাদা, আমি কিচ্ছু মনে করিনি। আপনি দয়া করে দিদিকে খাবারটা খাইয়ে দিন। সেই যে ঘরে ঢুকে দরজা লাগালো আর দরজা খুলছে না। খাবার না খেলে দিদি অসুস্থ হয়ে যাবে। এক্ষুনি যান দাদা, এক্ষুনি যান। আমি যাচ্ছি বোন, তবে আমার বউ একদিন ঠিকই বুঝবে তুমি যে কত ভালো মনের একজন মানুষ। আরে বউ, দরজাটা খোলো। বউ, বউ, সে কখন ধরে তোমায় বাড়ির সবাই ডাকছে, এখন আমিও তোমায় ডাকছি। আর রাগ করে থেকো না, খাবারটা খেয়ে নাও। ওই হিংসুটি ছোট বউ বাড়ি আসার পর থেকে আমার কদর সবার কাছে কমেই গেছে। ওর রান্না করা খাবার আমি মোটেও খাবো না, নিজের খাবার নিজেই খেয়ে নেব। হ্যাঁ, তোমার মায়ের বিচার করো আগে, কেন আমাকে হিংসুটে বললো? কমলিকা মোটেও তোমার সাথে হিংসা করে না বউ, সে তোমাকে বড় দিদির মতো ভালোবাসে। একদিন তুমি ভুল বুঝতে পারবে বউ। এভাবেই সুখে দুঃখে কেটে যায় প্রায় 7 মাস। দেখতে দেখতে কমলিকা 6 মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। অবশেষে আমাদের ঘরে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে, কিন্তু আমি যে এক হতভাগা স্বামী, না পারলাম বউকে কিছু দিতে, না পারবো সন্তানকে ভালোভাবে মানুষ করতে। হ্যাঁ গো, তুমি খামাখা দুঃখ কেন পাচ্ছ? টাকা পয়সাই কি সব? টাকা পয়সা ছাড়াও সন্তানকে মানুষের মতো মানুষ করা যায়, বুঝলে? বড় বৌমা, থালা বাসনগুলা মাজা হয়ে গেলে তুমি রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নাটা চাপিয়ে দিও কেমন? খুব ক্ষুধা পেয়েছে। কেন মা, আমি থালা বাসন ধুয়ে আবার রান্না করতে যাব কেন? রান্না বান্না তো আপনার ছোট বউই করে, তাই না? আরে তুমি জানো না, ছোট বউ এখন অন্তঃসত্ত্বা, তার এখন বেশি বেশি বিশ্রাম করা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করতে যাও, আমি থালা বাসনগুলো মেজে দিচ্ছি, ঠিক আছে? আরে মা, আপনি থালা বাসন কেন মাজছেন? আমি উঠানটা ঝাড়ু দিয়ে মেজে দিচ্ছি, আপনি উঠুন তো। উঠুন মা, বিশ্রাম করুন, যান। এখন আমার বিশ্রাম করার সময় না মা, এখন তোমার বিশ্রাম করার সময়। বড় বউ রান্না বান্না করছে, তাই ভাবলাম আমি থালা বাটিগুলো মেজে দিই। তুমি যাও মা, যাও। এই জগতের প্রত্যেকটা ছেলের বউ যদি আপনার মতো ভালো শাশুড়ি পেত, তাদের কোনো দুঃখই থাকতো না। কি পাপে যে দেবরকে বিয়ে করিয়েছিলাম, এখন সারা বাড়িতে ওই ছোট বউয়েরই রাজ। নিজের পায়ে কুড়ুল মেরেছি, সেই কুড়ুল এবার আমাকেই তুলতেই হবে। এরপর বড় বউ ছোট বউয়ের ঘরে জল ফেলে দেয়। একটু পর ছোট বউ সেদিক দিয়ে হেঁটে যেতে গিয়ে জলে পিছলা খেয়ে পড়ে যায়। এত বড় দুর্ঘটনা কি করে ঘটলো মা? তোমরা কি কমলিকার একেবারেই খেয়াল রাখোনি? তোমরা ওকে কাজকর্ম কেন করতে দিয়েছো শুনি? ও বিশ্রামে থাকলেই তো এমন কিছু হতো না। না রে বাবা, বৌমাকে তো ঘরের কোনো কাজই করতে দিতাম না, তারপরেও যে কি করে আজ বৌমার দ্বারা এত বড় একটা অঘটন ঘটে গেল। হায় ঈশ্বর! আমি জানি আমার বউ যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে। এর পিছনে নিশ্চয়ই বৌদির হাত আছে। বৌদি কোনোদিন আমার বউটাকে সহ্য করতে পারেনি। আমি নিশ্চিত বৌদি এর পিছনে দায়ী, বিশ্বাস করো। এ মা, এত কষ্ট করে এই সংসারের পিছে এতদিন এত কিছু করলাম, আর আজ তুমি আমার উপর এত বড় অপবাদ দিলে সুজয়? এই দিনও আমার দেখতে হলো। ভাই, আমি মানছি তোর বৌদি একটু অন্যরকম, তাই বলে তুই তোর বৌদির উপর এত বড় অপবাদ দিয়ে দিলি? ছি 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 ছি, তোর থেকে আমার এমনটা আশা ছিল না। তোর বৌদির কাছে ক্ষমা চা। না, আমি কোনোদিন ক্ষমা চাইব না, কারণ আমি জানি এর পিছনে বৌদিরই কোনো ষড়যন্ত্র আছে। তোমার চোখে ধুলো পড়ে আছে দাদা, ধুলো সরাও, বুঝেছো? আমার এত বড় ক্ষতি বৌদি ছাড়া আর কেউই করতে পারে না। আরে তোরা থাম, এত কঠিন একটা সময়ের মাঝে তোরা দুই ভাই ঝগড়া লেগে গেলে হবে নাকি?
এতদিন আমার বউয়ের কথা না শুনে আমি অনেক ভুল করেছি। সে আমাকে অনেক আগেই বলেছিল যে আমাকে আলাদা হয়ে যেতে, তবে এখন আমাকে তাই করতে হবে। কাল থেকে আমি আলাদা হয়ে গেলাম। তুই তোর মতো থাকবি ছোট, আর আমি আমার মতো থাকবো। অবশেষে দুই ভাই নিজেদের মতো আলাদা হয়ে যায়। হ্যাঁ গো, কত সুখের সংসার ছিল আমার। টাকা ছিল না ঠিকই, সুখের অভাব ছিল না। এখন আমার সেই সুখের সংসারের দুই ছেলে দুই দিকে আলাদা হয়ে গেছে। আজকে এই ছেলের বাড়িতে থাকতে হয়, তো কালকে ওই ছেলের বাড়িতে। এই বুড়ো বয়সে তাদের এই বিচ্ছেদ আমি দেখতে পাচ্ছি না গো, আমায় নিয়ে যাও। ওহ, আমার বুদ্ধি দিয়ে বাড়ির থেকে আপদগুলোকে বিদেয় তো করলাম, কিন্তু এখন ঘরের সব কাজ আমায় একা করতে হয়। ঘুম পেয়েছে, যাই গিয়ে একটু ঘুমাই। এই কথা বলে বড় বউ নিজ ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। হঠাৎ একটি পর্দা চুলার ধারে উঠতে থাকে এবং সঙ্গে সঙ্গে পর্দার মাঝে আগুন লেগে যায়। ধীরে ধীরে সেই আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। এসব কি করে হলো? আমাকে বাঁচাও! সঙ্গে সঙ্গে ছোট বউ সেখানে দৌড়ে আসে এবং নিজের জীবন বাজি রেখে বড় বউকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে ছোট বউকে হাসপাতালে আনা হয়। বড় বউকে বাঁচাতে গিয়ে তার মুখ ঝলসে গেছিল। ডাক্তার বাবু, যে করে হোক আমার বোনটিকে আপনি সুস্থ করে তুলুন। ওকে ঠিক করে দিন ডাক্তার বাবু। ওর কিছু হলে আমি আমাকে ক্ষমা করতে পারবো না। পেশেন্টের ফেস অনেক বাজেভাবে বার্ন হয়ে গেছে, সেটা অপারেশন করতে 10 লক্ষ টাকা লাগবে। কাইন্ডলি ব্যবস্থা করুন, ঠিক আছে? নিশ্চয়ই ডাক্তার বাবু, আমি আজকে বিকালের মধ্যেই টাকার ব্যবস্থা করতেছি। আপনি এদিক দিয়ে অপারেশনের ব্যবস্থা করুন। যে করেই হোক ওরে আপনি বাঁচান। এরপর বড় বউ তার স্বামীকে নিয়ে জমিদার বাড়িতে গিয়ে তার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে ছোট বউয়ের চিকিৎসা করায়। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর ছোট বউ বাড়ি ফিরে আসে। বড়দি, বড়দি, তুমি ঠিক আছো? তোমায় রক্ষে করতে পারলেও তোমার ঘরটা রক্ষে করতে পারিনি দিদি। তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে তোমার ঘর তৈরি করে দেব। ওরম করে বলিস না ছোট। ওই দিন যদি তুই আমার জীবন রক্ষা না করতি, আজ হয়তো বা আমি তোদের মাঝে বেঁচে থাকতাম না। তুই নিজের জীবন বাজি রাখলি আমার জন্য, আর আমি তোর কত বড় ক্ষতি করেছি। তোর সন্তানকে আমি নষ্ট করেছি। এই কথা বলে বড় বউ সকলের কাছে তার পাপ স্বীকার করে। এবার তোমরা যা ইচ্ছা করো আমার সাথে। বড় বউ, তুই স্বার্থপর আমি জানতাম, কিন্তু তুই যে এত বড় হিংসুটে সেটা আমি জানতাম না। ডাইনি কথাকার। হ্যাঁ ঈশ্বর, তোমার মতো পাপী বউয়ের পক্ষ নিয়ে আমি আমার ভাইটাকে কত ভুল বুঝেছি, তার সাথে সম্পর্ক নষ্ট করেছি। আসলে আমার ভাই সঠিক ছিল। তোমার মতো পাপিষ্টা নারীকে এই বাড়িতে আর রাখবো না। দয়া করে বড়দাদা দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। দিদি নিজের ভুলটা স্বীকার করেছে, দয়া করে তাকে একটা সুযোগ দিন। আমি দিদিকে নিয়ে সুখে শান্তিতে সংসার গড়ে তুলতে চাই। আপনারা দয়া করে এমন করবেন না। তোমরা সবাই আমায় ক্ষমা করে দাও। আমি ক্ষমার অযোগ্য জানি, কিন্তু তোমরা যদি ক্ষমা না করো আমার যে নরকেও জায়গা হবে না। আমি সব শুধরে নিতে চাই। আমি ছোটর সাথে আর কোনো দিন হিংসে করব না। যার এত বড় ক্ষতি তুই করেছিস, সেই যখন তোকে ক্ষমা করে দিয়েছে, আমরা ক্ষমা না করে কি আর থাকতে পারি? তবে একটা কথা সবসময় মনে রাখবি বড় বৌমা, সবসময় অন্যের জন্য কুয়া করলে সে কুয়ায় নিজেরই পড়তে হয়। সুজয়, তুই তোর বড়দাদার সাথে অনেক বেয়াদবি করেছিস। এখনই তোর দাদার কাছে ক্ষমা চা। আয়, আমরা সবাই সুখে সংসার করি। এই যে মা, আমায় 2টো টাকা দিয়ে সাহায্য করো। সারাদিন কিচ্ছু খাইনি। ঈশ্বর তোমার অনাগত সন্তানের মঙ্গল করবেন। সকাল সকাল এই ভিখারির মুখটা আমার দেখতে হলো। এই, গায়ে খেটে খেতে পারো না? লোকের কাছে হাত পাততে লজ্জা লাগে না বুঝি? হ্যাঁ বুড়ো? গায়ে খেটে খাওয়ার মতো শক্তি যদি থাকতো তাহলে আর লোকের কাছে হাত পাততাম না মা। আমায় 2টো টাকা দিয়ে সাহায্য করো। ঘরে আমার মেয়ে না খেয়ে আছে মা। আচ্ছা মালতী, ওনাকে কিছু টাকা দিয়ে আমরা সাহায্য করলেই তো হয়ে যায়, তাই না? আরে,
তুমি ওদের এইসব আদিক্ষেতা দেখে মায়ে পড়ে যেও না। ওরা তলে তলে আমাদের চেয়ে বেশি কোটিপতি, বুঝেছো? বাবা, তুমি চলে এসেছো? খালি হাতে এসেছো কেন বাবা? ঘরে তো আনাজপাতি কিছুই নেই। দুপুরে কি রান্না হবে বাবা? কিছু আনোনি কেন তুমি? কি করে আনবো রে মা? আজকে সকাল থেকে কেউ একটা টাকাও আমায় ভিক্ষে দিল না। টাকা নেই তাই আনতে পারলাম না। এই যা। হ্যাঁ, এ কি বলছো বাবা? তাহলে আজকে আমরা খাবোটা কি? তোমায় কত করে বলি আমায় একটু লোকের বাড়ি কাজ করতে দাও। তুমি তো আমাকে কোথাও কাজ করতে দাও না। এই বুড়ো বয়সে কেন ভিক্ষে করে খাচ্ছ বাবা? এটা কি উচিত বলো তো? উচিত অনুচিত বুঝি না। আমার আদরের মা মরা একটি মাত্র মেয়ে তুই। তোকে আমি কোনো দিন কোথাও কাজ করতে দিব না যতদিন আমি বেঁচে আছি। তুই চিন্তা করিস না মা। আমি জমিদার বাড়িতে গিয়ে দেখছি কি করা যায়। প্রণাম নিবেন জমিদার বাবু। ঘরে আমার একটা মা মরা মেয়ে আছে। টাকার অভাবে আমরা সারা দিন না খাওয়া। আমাকে কয়টা টাকা সাহায্য করবেন জমিদার বাবু? তা বলছি, টাকা কি গাছে ধরে নাকি? আর তোমার মতো ভিখারিকে টাকার সাহায্য দিলে আমার কি লাভ হবে? ওসব আমি পারবো না। যাও যাও এখান থেকে। জমিদার বাবু, দরকার হলে ধার হিসাবেই আমায় দিয়ে দিন। আমি 1 মাস পর শোধ করে দিব। তাও আমায় ফিরিয়ে দিবেন না জমিদার বাবু। দয়া করুন, আপনি আমার শেষ ভরসা। ধার? তোমার মতো ভিখারিকে ধার দিব? আচ্ছা ঠিক আছে, ধার না হয় আমি দিয়ে দেব, কিন্তু 1 মাসের মাঝে যদি আমার টাকা আমায় ফিরিয়ে না দিয়েছো, তোমার ওই জায়গা আর বাড়ি কিন্তু আমি দখল করে নেব। এটা যদি মানো তাহলে দিচ্ছি টাকা, বুঝেছো? বলো এবার। আজ্ঞে জমিদার বাবু, আমি 1 মাসের মাঝে যে করেই হোক আপনার টাকা শুধিয়ে দিব। দয়া করে টাকাটা দিন আমায়। আচ্ছা বেশ, তাহলে টাকা আমি তোমায় দিয়ে দিচ্ছি। এই ধরো, পুরো 5,000 আছে। ও বাবা, তুমি হঠাৎ এত টাকা কোথায় পেলে গো? এত বাজার সদাই করলে। বলো না বাবা, কোনো কাজ পেয়েছো তুমি? হ্যাঁ? না রে, কোনো কাজ পাইনি। জমিদার রামপ্রসাদের কাছ থেকে ধার করে টাকাগুলো এনেছি। 1 মাসের মাঝে ফেরত দিতে না পারলে জায়গা জমি সব দখল করে নেবে, তাই একটু চিন্তায় আছি। হ্যাঁ, এ কি করলে বাবা তুমি? এরকম ভয়ানক শর্তে তুমি টাকা কেন আনলে? 1 মাসের মাঝে তুমি টাকা যদি শোধ করতে না পারো? কি আর করব মা বল, টাকাটা না হলে আমাদের পেটে দানা পানি কিছুই তো জুটতো না। 1 মাসের মাঝে যে করেই হোক টাকাটা আমায় জোগাড় করতেই হবে। পরদিন সকালে মনু ভিখারির ভীষণ জ্বর উঠে। আহ, বাবার তো গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। ইস, যাই, আমি ঘাটের পাড়ে গিয়ে বাবার জন্য জল নিয়ে আসি। বাবার গা মুছে দিতে হবে। কিরে মায়া, তোর বাবা সেই কবে আমার স্বামীর কাছ থেকে 2,000 টাকা ধার নিয়েছে? 1 মাস হয়ে গেল, এখনো দেওয়ার কোনো নাম নেই। এটা কোনো কথা? হ্যাঁ? আর আমার কাছ থেকে তো 4,000 টাকা ধার নিয়েছে ওই বুড়োটা, এখনো দেওয়ার কোনো নাম নেই। এই তোদের বাপ মেয়ের মতলবটা কি? হ্যাঁ দিদি, কোনোই মতলব নেই। আসলে বাবা ভীষণ অসুস্থ হয়ে গেছে, তাই হয়তো বাবা সুস্থ হয়ে গেলেই বলবো তোমাদের ধারটা সবার আগে শোধ করে দিতে। আচ্ছা দিদি, তোমরা কি আমায় কোনো ভালো বাসা বাড়িতে কাজ নিয়ে দিতে পারবে, যেন আমি আমার বাবাকে সাহায্য করতে পারি? দয়া করে একটু সাহায্য করবে আমায়। হ্যাঁ, আমি সব কাজ পারি। আমি অনেক সুন্দর কাজ করে দিব। আমার কাছে অনেক ভালো ভালো কাজের সন্ধান থাকলেও তোকে আমি সেই সাহায্য করব না। তোর বাপকে একবার সাহায্য করে যে বিপদে পড়েছি, দ্বিতীয়বার তোকে সাহায্য করে আর বিপদে পড়তে চাই না। আরে সে যদি, তুই কি পাগল হয়ে গেছিস? একটা মেয়ে তার বাবাকে সাহায্য করতে চাইছে, সেখানে তোর ওরম করে বলা ঠিক না রে, বুঝেছিস? আচ্ছা মায়া শোনো, আমি তোমায় আমার বাড়িতেই কাজে রাখতে চাই। আজকে আমার সাথে চলো, তোমার কাজকর্ম দেখে যদি ভালো লাগে আজই তোমায় টাকা দিয়ে দিব। চলো আমার সাথে। ধন্যবাদ দিদি, চলুন আপনার বাড়িতে যাই। দিদি, এবার আমায় বলুন, আমায় কি কি কাজ করে দিতে হবে?
আজকে তো ঘরে বেশি কাজ নেই। আচ্ছা শোন, তুই ঘর দোর ঝাড় দিয়ে রান্না বান্না করবি, আর রান্নার আগে তোর এই নোংরা শাড়িটা বদলে নিবি, আমার একটা শাড়ি পরে নিবি কেমন? আর সব শেষে তুই আমার মাথাটা একটু তেল দিয়ে দিস তো, ভীষণ ব্যথা করছে। ঠিক আছে, যা তবে। আমি এক্ষুনি তোমার মাথায় তেল দিয়ে দিই দিদি, এরপর বাকি সব কাজ করে দেব। আহ, তোর হাতে তো জাদু আছে রে মায়া। এরপর মায়া দুপুরের রান্না বান্না করতে থাকে। তোর রান্না এত স্বাদ হয়েছে, আমি সব খেয়ে নিয়েছি। আচ্ছা, আজকের মতো তুই চলে যা মায়া। চলে যাব মানে দিদি, তুমি না বলেছিলে কাজকর্ম শেষে আমায় কিছু টাকা দিয়ে দিবে? টাকা? কিসের টাকা? তোর বাপ যে আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে, সেগুলোকে দিয়েছে নাকি? দিদি, সেটা তো তোমার সাথে আমার কথা হয়েই গিয়েছিল। তুমি তো বলেছিলে কাজ করলে আমায় টাকা দেবে, দিচ্ছ না যে? এই ভিখারির মেয়ে, আমার মুখে মুখে তর্ক করলে ভালো হবে না, বুঝেছিস? তোর বাবা যে মানুষের কাছ থেকে দুদিনের কথা বললে টাকা নিয়ে মাসকে মাস আর টাকা দেয় না, তখন তোর নীতি কোথায় যায়? সেই জন্য তোকে ভুলভাল বুঝিয়ে কাজ করিয়ে নিয়েছি, কোনো টাকা পাবি না তুই। দিদি, সকাল থেকে অসুস্থ বাপটাকে ঘরে রেখে আপনার বাড়িতে কাজ করলাম দুটো টাকার আশায়, আর আপনি আমায় ধোঁকা দিলেন। ঈশ্বর সইবে না। আমি এত অসুস্থ, তুই আজকে সারাদিন কোথায় ছিলি রে মায়া? তোকে যে কোথাও দেখতে পেলাম না। এই আমাদের পাড়া প্রতিবেশীদের বাড়িতেই কাজকর্ম খুঁজছিলাম। এক প্রতিবেশীর বাড়িতে সারাদিন কাজে ছিলাম। তোমায় তো সাহায্য করতে হবে, তুমি তো বিছানায় পড়ে গেছো বাবা। জমিদারের টাকাটাও তো ফেরত দিতে হবে। ও তাই নাকি? আহারে, আমার মেয়েটা দেখতে দেখতে বড্ড বড় হয়ে গেছে। তা তুই যেহেতু লোকের বাড়ি কাজ করেছিস, নিশ্চয়ই ওরা তোকে টাকা দিয়েছে। তাহলে মা, কাল সকালে মুদির দোকান থেকে আমার জন্য আতপ চাল আর মুগের ডাল এনে গরম গরম খিচুড়ি করে দিবি? খুব খেতে ইচ্ছা করছে রে মায়া, করে দিবি তো? বল মা, বল, চুপ করে আছিস কেন? হ্যাঁ বাবা, আমি কাল সকালেই তোমার জন্য চাল আর ডাল এনে খিচুড়ি করে দেব। তুমি এখন ঘুমিয়ে যাও গো বাবা। মা, ও মা, তুমি কোথায় আমায় রেখে চলে গেছো? তুমি আমায় কেন তোমার সাথে নিয়ে গেলে না? বাবার এই অবস্থা তো আমি আর দেখতে পাচ্ছি না। এখন আমি বাবার জন্য চাল ডাল কোত্থেকে আনবো? আমার কাছে তো কোনো টাকা নেই। রমেশ দাদা, আমায় 2 কেজি চাল আর 1 কেজি মুগ ডাল দেওয়া যাবে? আমার কাছে টাকা নেই, তবে আমি কথা দিচ্ছি আমি কিছুদিনের মাঝেই দিয়ে দিব। আমার খুব দরকার। আজকে হঠাৎ তুমি আমার দোকানে? মনু কাকা এলো না যে? কোনো সমস্যা? আসলে বাবার ভীষণ জ্বর উঠেছে, বিছানা থেকে একেবারেই উঠতে পারছে না, তাই আমাকেই সব সামলাতে হচ্ছে। বাবা খিচুড়ি খেতে চেয়েছেন, এদিক দিয়ে ঘরে টাকা নেই, তাই তুমি যদি একটু দিতে অনেক উপকার হতো। আরে আরে, তুমি কান্না করছো কেন? মানুষের বিপদে মানুষই তো পাশে দাঁড়াবে। আমি তোমার ঘরে সমস্ত কিছু পৌঁছে দিচ্ছি, তুমি যাও। আরে, তোমার কাছে তো আমি মাত্র 2 কেজি চাল আর 1 কেজি ডাল চেয়েছিলাম, তুমি তো সারা মাসের বাজার এনে দিলে। হ্যাঁ হ্যাঁ, একবারে সব এনে দিয়েছি। বারবার দোকানে কি করে যাবে? তোমার বাবা অসুস্থ না, ঘরে বাবার খেয়াল রাখো, আর খাবার দাবার নিয়ে চিন্তা নেই। এই জগতের প্রত্যেকটি মানুষ যদি তোমার মতো দয়ালু হতো রমেশ দাদা, তাহলে আমাদের মতো গরিবেদের আর না খেয়ে মরতে হতো না গো। তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। এভাবেই প্রায় 1 মাস কেটে যায়। 1 মাস পর জমিদার রামপ্রসাদ মনু ভিখারির বাড়িতে আসে। কি ব্যাপার, 1 মাস হয়ে গেল, তোমার কি টাকা ফেরত দেওয়ার সময় এখনো হয়নি, নাকি ভুলে গেছো টাকার কথা? আসলে জমিদার বাবু, আমি ভীষণ অসুস্থ থাকার কারণে আপনার টাকাটা জমা করতে পারিনি। আমায় আর কিছুদিন সময় দিন, আমি ঠিক জোগাড় করে দেবো, কথা দিচ্ছি। আরে রাখো তোমার কথা, টাকা দেওয়ার সময়ই বলেছিলাম। 1 মাসের বেশি একদিনও নয়। কাল সকালে তোমার বাড়ি আমি দখল করব। আরে বাবা, তোমার কি হয়েছে? ওরম করে কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে নাকি?
বাবা বলো। জমিদার এসেছিল, ওর টাকা ফেরত পায়নি দেখে কাল সকালে এসে আমার বাড়িটা দখল করে নেবে। এবার মনে হয় আমাদের পথে বসতে হবে রে মায়া। আমি ব্যর্থ বাবা। হ্যাঁ, তুমি কান্না করো না বাবা, আমি দেখছি কি করা যায়, তুমি শান্ত হও। জমিদার বাবু, একটু দয়া করুন, আমাদের বাড়িটা কেড়ে নেবেন না। আমরা বাড়ি ছাড়া কোথায় যাব বলুন তো? দয়া করুন আমাদের উপর। বলা নেই কওয়া নেই, ঘরে ঢুকে দয়া করুন দয়া করুন। তুমি কে বাপু, পরিচয়টা তো দেবে নাকি? হ্যাঁ, আমি হলাম মনোভিকারীর মেয়ে মায়াবতী। দয়া করে আপনি আমার বাবাকে আর কিছুদিন সময় দিন, আমরা আপনার ঋণ শোধ করে দিব। আরে বাবা, ওই ভিখারির ঘরে এমন রাজরানীর মতো সুন্দরী মেয়ে আছে জানলে তো আমি তোমার বাবাকে এত কষ্ট দিতাম না জানো। কিন্তু আমারও টাকার বড্ড প্রয়োজন। তোমাদের এত সময় দিলে আমার কি হবে বলো তো? আপনি যদি চান আমি আপনার বাড়িতে কাজ করে যে মাইনেটা পাবো, সে সকল মাইনে দিয়ে আপনার সমস্ত ঋণ শোধ করে দিতে চাই জমিদার বাবু। আরে বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। তোমার মতো সুন্দরীর সাথে রোজ রোজ দেখা হয়ে যাবে, আমার আর কি চাই। ঠিক আছে, তুমি তাহলে আজকে থেকেই কাজ করা শুরু করো, কেমন? আচ্ছা বোন, আমি তো এই জমিদার বাড়িতে নতুন কাজে এসেছি। এই রান্নাবাড়ির পর আর কি কাজ করব তুমি আমায় একটু বলে দেবে গো, কিছু মনে করো না। না না, কি মনে করব, রান্না বাড়ার পর ঘরটা একটু মুছে দিও। তা তোমার মতো এমন সুন্দরী মেয়ে এই জমিদার বাড়িতে কেন কাজ করতে এসেছো? হ্যাঁ বলো। সবই কপালের লেখন দিদি, অভাবের তাড়নায় এখন জমিদার বাড়িতে কাজ করা ছাড়া আর উপায় নেই। কেন দিদি, কি হয়েছে? কোনো ঝামেলা নাকি? হ্যাঁ, আমার গায়ের রং এতটা চাপা, তারপরে ওই দুষ্ট জমিদারের লোলুপ দৃষ্টি থেকে রক্ষে পাইনি। আর তোমার যে কি হবে তা ভগবান জানে, সময় হলেই সব টের পেয়ে যাবে। এরপর মায়া মনোযোগ দিয়ে ঘর পরিষ্কার করছিল। ঠিক তখনই দুষ্ট জমিদার সেখানে আসে এবং সবচেয়ে জঘন্যতম কাজ করে। জমিদার বাবু, আপনি এটা কি করছিলেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এমন চোখ ঝলসানো রূপ দেখলে কোনো পুরুষের মাথা কি আর সঠিক থাকতে পারে? আর তুমি এত রাগ হচ্ছ কেন সুন্দরী? আমি যা যা বলি তাই তাই করো, তোমার আর তোমার বাবার জীবন আমি একেবারে সুন্দর করে দেব। আমরা অভাবে থাকতে পারি, গরিব হতে পারি, তবে আমাদের মন মানসিকতা এতটাও নোংরা নয় যে আমায় এখন এইসব করে বেড়াতে হবে। আপনি ভাবলেন কি করে আমার সাথে এইসব করার? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনার বাড়ির কাজ আমি আর করব না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, বুঝেছেন? সামান্য একটা ভিখারির মেয়ে হওয়া সত্ত্বেও জমিদারকে ফিরিয়ে দেওয়ার দুঃসাহস করলি, তোকে এর ফল ভোগ করতে হবে। তুই নিজেই আমার কাছে ফিরে আসবি। পরদিন সকালে বাবা মেয়ের পায়ের নিচের মাটি সরে গেছিল। আরে, এ আমি কি দেখছি? আমার বাড়িটা ভেঙে দিচ্ছেন কেন? দয়া করে ভাঙবেন না, আমাদের হাতে কিছুই নেই, এসবই জমিদার বাবুর আদেশ। দয়া করে জমিদারকে গিয়ে বলুন আমাদের বাড়িটা যেন না ভাঙে। আমরা কোথায় যাব? দয়া করুন। আমায় অনুরোধ করে কোনো লাভ নেই, আমরা সবাই জমিদারের হুকুমের দাস। জমিদার বাবু, আপনার লোকেরা আমার বাড়িটা ভেঙে দিচ্ছে, ওদেরকে নিষেধ করুন। আমাকে শেষ একটা বার সুযোগ দিন, আমি আমার কিডনি বিক্রি করে হলেও আপনার টাকা শুধিয়ে দিব। দয়া করুন দয়াল। আমি তো অত পাষাণ না যে তোমার কিডনি বিক্রি করা টাকা নেব। একটু দয়া আমার মাঝেও আছে। শেষ একটা প্রস্তাব তোমায় দিচ্ছি, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও, তোমার সকল ধার দেনা আমি ক্ষমা করে দিব। এবার তুমি বলো কি করবে, বুঝেছো? বলো। এ কি বলছেন জমিদার বাবু? আমার মেয়ের সাথে আপনার বিয়ে? এ কি করে সম্ভব? আপনার বয়স কত আর আমার মেয়ের বয়স কত? ও তো একটা ছোট্ট মেয়ে, এ কি করে হয়? আজকালকার যুগে বিয়ের জন্য বয়স কোনো সমস্যা করে না। তোমার মেয়েকে ভবিষ্যতে বিয়ে তো দিতেই, আমার চেয়ে যোগ্য পাত্র আর কি কোথাও পেতে? এরকম জমিদার গিন্নি হওয়ার জন্য ভাগ্য লাগে। রাজরানীর মতো রাখবো তোমার মেয়েকে। আজকের রাতের সময় দিলাম তোমাকে ভাবার জন্যে। হাতে পায়ে ধরে কোনো রকম আজকেকার দিনকার মতো বাড়িটাকে বাঁচিয়ে নিয়েছি। কাল সকালে আবার জমিদার লোক পাঠাবে বাড়ি ভাঙার জন্যে। কি যে হবে!
বাবা, তুমি না জমিদার বাড়িতে গিয়েছিলে, সে তোমায় কি বলল শুনি? হ্যাঁ, ওই জমিদার আমায় এমন এক কথা বলেছে যা আমি তোকে কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। জমিদার বলেছে তার সাথে তোর বিয়ে দিলে সে আমার সকল ধার দেনা ক্ষমা করে দিবে, এটাই তার কথা। বাবা, তুমি কি এই কথার সাথে সম্মত আছো? সম্মত হওয়া ছাড়া কোনো উপায় তো দেখছি না। তাছাড়া জমিদারের বয়সটা একটু বেশি, এই যা। কিন্তু সে তোকে রাজরানীর মতো রাখবে, আমার ঘাড়ের উপর থেকে ঋণের বোঝাও সরবে রে মা, একটু বুঝ ব্যাপারটা। ঠিক আছে বাবা, তুমি যখন এই বিয়েতে রাজি হয়ে গেছো, আমার আর কোনো মতামত নেই। আমি ওই জমিদারকেই বিয়ে করে নেব বাবা। এই যে গ্রামবাসীরা, এতদিন আমি ভিক্ষে করতাম বলে তোমরা আমায় অনেক ছোট করে দেখতে, আর আজ আমার মেয়ের সাথেই জমিদার রামপ্রসাদের বিবাহ ঠিক হয়েছে। হ্যাঁ, আগামী 1 শ্রাবণ বিয়ে, সবাই নিমন্ত্রণ খেতে এসো কিন্তু। এ কি করে সম্ভব? তোমার মতো ভিখারির মেয়েকে জমিদার কেন বিয়ে করতে যাবে? আর তুমি বা কেমন বাবা, অত ছোট্ট একটা মেয়ের সাথে ওরকম বুড়ো জমিদারের বিয়ে দিয়ে দিচ্ছ টাকার জন্যে? ছ্যা 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 ছ্যা। মা পার্বতী, আমার মেয়ের বড় ঘরে বিয়ে হচ্ছে দেখে হিংসায় তোমার পেটটা জ্বলে যাচ্ছে, তাই না? শুনো, টাকার কাছে বয়স কিছুই না। মায়া, তোমার বাবা সমস্ত গ্রামে ঘোষণা দিয়ে বেড়াচ্ছে আগামী 1 শ্রাবণ জমিদারের সাথে তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে জানালেও না। আমার বাবার মনে অনেক খুশি, তাই বাবা সব জায়গায় জানিয়ে বেড়াচ্ছে। আমার মনে তো খুশি নেই, তাই আমার কোথাও জানানোর ইচ্ছেও নেই। আমি এখন বাড়ি যাই, আমার অনেক কাজ আছে। তুমি ভালো থেকো রমেশ। মায়াবতী, তুমি আমায় এমন পর করে কেন দিচ্ছ? ওই দুষ্ট জমিদারকে কেন বিয়ে করছো? ও তো মানুষ হিসাবে মোটেও ভালো নয়, ওকে বিয়ে করো না তুমি। ওই জমিদারকে বিয়ে করলে আমার বাবার ঘাট থেকে ঋণের বোঝা সরে যাবে। আমার বাবার সুখের জন্য আমি ওই জমিদারকে বিয়ে করা তো অতি সামান্য ব্যাপার, নিজের জীবনটাও দিয়ে দিতে পারবো। আরে মায়া, কোথায় ছিলি মা? এই দেখ, জমিদার বাবু তোর বিয়ের জন্য সোনা শাড়ি সব পাঠিয়েছে। সোনা দানা দেখে তোমার খুব আনন্দ হতে পারে বাবা, কিন্তু আমার মোটেও আনন্দ হচ্ছে না, বুঝলে? আমি জানি আমার উপর তোর অনেক চাপা অভিমান, কিন্তু বিয়ের পর যখন রানীর হালে থাকবি তখন ঠিকই বুঝবি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, বুঝেছিস মায়া? তুমি ভুল সিদ্ধান্ত নেওনি বাবা, কিন্তু একটি বারও কি তুমি আমার মনের কথা জানতে চেয়েছো যে আমি খুশি কিনা? বলো বাবা, বলো। কারণ আমি জানি পৃথিবীতে টাকার মাঝেই সকল সুখ, বুঝেছিস? হ্যাঁ বাবা, বুঝেছি। আজকে এসে আমার মায়ের শূন্যতাটা বড্ড অনুভূত হচ্ছে, মায়ের কথা খুব মনে পড়ছে। এভাবেই দেখতে দেখতে 1 শ্রাবণে বেশ ধুমধাম করে মায়ার বিয়ের আয়োজন শুরু হয়। মায়া বউ সাজে সেজে ওঠে। বাবার অভাব আর কষ্ট কাটানোর জন্য এই জঘন্য লোকটিকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে হবে তা আমি কোনোদিনই ভাবিনি। বাবা একটি বারও আমায় জিজ্ঞেস করলো না যে আমার মন কি চায়। আমার মন তো শুধুমাত্র রমেশকে চায়, আমি যে ওকেই ভালোবাসি। তখনই দুষ্ট জমিদার সেখানে আসে। কি বলেছিলাম না, এমন উপায় করব যে আমার কাছেই তোমায় ফিরে আসতে হবে। আসলে তো তার জামাই সেজে আমায় কেমন লাগছে বলো, জলদি বলো না। কি গো, লজ্জা পাচ্ছ নাকি? যার ভিতরটা এত জঘন্য, সে যতই পোশাক আশাক পরুক তাকে কোনোদিনই ভালো লাগতে পারে না। বাবা, তেজ কমেনি, সমস্যা নেই, বিয়ের রাতে সকল তেজ কমিয়ে দিব। চলো চলো, মণ্ডপে চলো, সবাই অপেক্ষা করছে। এরপর সবাই বিয়ের মণ্ডপে এসে হাজির হয়। এই যে সাধু বাবা, জলদি জলদি মন্ত্র পড়ে বিয়ের ব্যবস্থাটা করে দিন তো, আমার আর তর্স হচ্ছে না। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি মন্ত্র পড়া শুরু করছি। ঠিক তখনই রমেশ পুলিশ নিয়ে সেখানে আসে। আরে আরে, এই বিয়ের মণ্ডপে হঠাৎ পুলিশ কেন? কি সমস্যা হয়েছে? কি ভেবেছিস দুষ্টু জমিদার, অসহায় মায়াকে ফাঁদে ফেলে আর তার বাবার অভাবের সুযোগ নিয়ে তুই ওর জীবনটা নিয়ে ছিনিমিনি খেলবি? সেটা আমি থাকতে হতে দিব না। তোর সকল কুকীর্তি ফাঁস হয়ে গেছে। জমিদার বাবু নেহাত অনেক দয়ালু মানুষ, তাই এমন গরিবের মেয়েকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করছে, আর তুমি এসে উল্টাপাল্টা কথা বলছো। এই ছেলে, কে তুমি? হ্যাঁ,
আমি বিষয়টি স্পষ্ট করছি। আমি হলাম ইন্সপেক্টর সুরেশ। এই ছেলেটি সবকিছুই সত্য বলছে। এই জমিদার দারুণ ফটকাবাজ একজন লোক। এর আগে অন্য একটি গ্রামে অসহায় মেয়েদেরকে নিয়ে ছিনিমিনি খেলেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে এরপর তাদেরকে দেশের বাইরে পাচার করে দিয়েছেন। এরপর সেই জায়গার বিভিন্ন টাকা পয়সা লুট করে আবার এই গ্রামে এসে একই অনৈতিক কাজ শুরু করেছে। ওনাকে আমরা অনেক দিন ধরেই খুঁজছিলাম। তোমার সময় শেষ রামপ্রসাদ, এবার আমাদের সাথে থানায় চলো। টাইমস আপ। দুষ্টু জমিদার, তোকে বলেছিলাম না, ঈশ্বর ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোর পাপের ফল আজকে সবার সামনে উন্মোচিত হয়ে গেল। এরপর জমিদার রামপ্রসাদকে পুলিশ ধরে নিয়ে যায়। আমায় তুমি ক্ষমা করে দিও বাবা। তুমি সঠিক সময় যদি না আসতে আমার মেয়ের জীবনের সর্বনাশ হয়ে যেত। টাকার কারণে আমি আমার মেয়েকে এই কার হাতে তুলে দিচ্ছিলাম, কিন্তু আমার মেয়ে যে লগ্নভ্রষ্ট হয়ে গেলে তাকে আর কেউ বিয়ে করতে চাইবে না। এবার আমি মেয়েকে লগ্নের ভিতরে কার সাথে বিয়ে দেব? আপনার যদি কোনো মতামত না থাকে কাকাবাবু, আমি মায়াকে বিবাহ করতে চাই। আমার জমিদারের মতো অনেক অবৈধ টাকা নেই, কিন্তু আমার ঘরে আসলে সুখের কোনো অভাব হবে না। হ্যাঁ বাবা, হ্যাঁ, এ তো আমার ভাগ্য তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইছো। তবে এবার আমি মায়ার মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না বাবা। মায়া যদি রাজি থাকে তবেই। নতুন করে রাজি হবার কি আছে বাবা? সে তো আমার প্রথম ভালোবাসা ছিল, যাকে ত্যাগ দিয়ে তোমার সুখের জন্য আমি ওই জমিদারকে বিয়ে করছিলাম। অবশেষে সেই মণ্ডপেই রমেশের সাথে মায়ার ধুমধাম করে বিয়ে হয়ে যায়।